পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি হেসান নওরা, পর্ব সংখ্যা ৩৬। ভোর ৫টার দিকে স্লিপিং পিল নিয়ে শুয়েছিল বর্ণ। ঘুমের প্রয়োজনে রোজ একটা সেবন করতে হয় তাকে, নচেত সহজে চোখে ঘুম আসে না। ইচ্ছাকৃত চোখ বুঝতেই কিছু ভেসে ওঠে নয়নতারায়। অদৃশ্য ক্ষোভ উপচে পড়ে তখন তার মানসিকতায়, যেন আগ্রাসী হিংস্র জন্তুর প্রতিচ্ছবি ফুটে ওঠে চোখে মুখে। তখন আবার নিজেকে নিজে শান্ত করতেই ইনজেকশন পুশ করতে হয়। তাতে ঘুমের মেডিসিনও মিশ্রিত আছে। আমিন সর্দার হসপিটালে অ্যাডমিট। 2 কানেই অপারেশন হয়েছে। দাঁতের পাটিতেও তেমন। কথা বলতে পারেন না, শুনতেও পান না আপাতত। দুরাত আগে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পেয়েছিল আমিনের বড় ছেলে ফয়েজ। সম্পূর্ণ শরীর অক্ষত, অথচ কান থেকে রক্ত পড়ছিল গলগলিয়ে। রক্তাক্ত মুখশ্রী, দাঁত ঝরে পড়েছে কতগুলো। কাল বিকেলে বর্ণ পুলিশ সমেত হসপিটালে উপস্থিত হয়েছিল। ভদ্রলোকে গভীর চোখে পর্যবেক্ষণ করেছে খুব মনোযোগ প্রয়োগে। মাস্কের আড়ালে তার অধর বাঁকানো হাসি সকলের অগোচরেই রয়ে যায়। তামির শেখদারের ফোনে আননোন নামদার থেকে আসা হুমকির স্বরূপ ফোন কল। এরপর SMS মেসেজ বার্তা। সুখের কিডন্যাপিং এর পেছনে 70% দায়ী করেছে পুলিশ। বাকিটা আমিন মুখ খোলার পর জানা যাবে। বর্ণ চুপ ছিল পুরোটা সময়। মাহের ওই নাম্বারের ফুল ডিটেলস, কল রেকর্ড এবং বাকি সব বর্ণর আদেশে পুলিশের হাতে তুলে দিয়েছে, যা বর্তমানে আমিন সর্দারের বিপক্ষে কথা বলছে। তামির শেখদারের কানেও পৌঁছে গেছে কথাটি। তিনি ফিরবেন দিন দুয়েকের মধ্যে। তার কলিজায় যে হাত রাখার দুঃসাহস দেখিয়েছে, তাকে তো একবারের জন্য হলেও সচক্ষে দেখা দরকার। কিডন্যাপ করেনি স্বীকার করার পরেও বর্ণ তাকে ইচ্ছাকৃত অপরাধী প্রমাণ করার চেষ্টা করছে কেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? মাহির সব বুঝতে না পারলেও বর্ণর মস্তিষ্কে কি চলছে তা অল্প বিস্তর ধারণা করতে পেরেছে। বর্ণর ঘুম ভাঙল সকাল 10টায়। মাহির ফোন করেছিল 10:30টায় শুট স্পটে যাওয়ার কথাটি মনে করিয়ে দিতে। গাড়ি নিয়ে এখন গেইটেই দাঁড়িয়ে আছে সে। ইংলিশ বাংলার মিশ্রণে দুটো গালি ছুঁড়ে ফ্রেশ হয়ে বর্ণ অল্পক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করতে করতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল সূক্ষ্ম চোখে। শূন্য হাওয়ায় মিশে মিষ্টি একটা মন মাতানো গ্রান আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। নতুন গানে কাজ করছে বর্ণ। এর শুটিং সেদিন স্থগিত করেছিল, আর সেটা সম্পন্ন করবে। তোহফা শঙ্কায় ভার্সিটি যেতে আগ্রহ দেখাচ্ছে না। সুখের সাথে কি ঘটে গেল এখনো তার কাছে অবিশ্বাস্য দুঃস্বপ্নের মতো লাগে। একটা নিষ্পাপ কোমল প্রাণ ক্ষণিকের ব্যবধানে কি জানোয়ারের কবলে পড়ে হসপিটালের বেডে স্তব্ধ হয়ে আছে। সে হাসে না বহুদিন, হাত নেড়ে ইশারায়ও কথা বলে না। তোহফা প্রতি মুহূর্তে দোয়া করছে এর পেছনে যারা যারা দায়ী তারা প্রত্যেকে যেন কঠোর থেকে কঠোর শাস্তি আর যন্ত্রণা ভোগ করে। বাড়িতে মামিরা নেই, সুখ নেই, নোরা নেই। নিষ্প্রাণ ঠেকছে সবকিছু। চারপাশের দেয়ালগুলোও যেন অদৃশ্য হাহাকারে মত্ত। ভার্সিটি গেলে হয়তো মনটা খানিক হালকা হতে পারে। সকালের ব্রেকফাস্ট নানুর রুমে পৌঁছে দিয়ে অভ্রকে নিয়ে বাড়ি থেকে বের হলো তোহফা। একা বের হতেও এখন ভয় করতে শুরু করেছে। গাড়িতে হেলান দিয়ে মাহির গেটের বাইরে দাঁড়িয়েছিল, চোখ ডুবিয়েছিল ফোনে। গেট পেরোতেই তাকে নজরে পড়ে তোহফার। রমণী ঢোক গিলে স্থির দাঁড়িয়ে থাকে, অভিমান জড়ানো দৃষ্টিতে ধীর স্থির চোখ নামিয়ে নেয়। অভ্র গাড়ি আনতে গেছে। ছেলেটা অল্প স্বল্প ড্রাইভ করতে পারে অপটু হাতে। তোহফা যদিও ভয় কাজ করে, কিন্তু মানুষরূপী জন্তুর কোন নজর থেকে অভ্রর অপটু হাতের ভুলভাল ড্রাইভিংয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করা অবশ্যই। সুখের জায়গায় নিজেকে কল্পনা করেই গা শিউরে ওঠে তোহফার। সুখ তখন নিজেকে কতটা অসহায় বোধ করেছিল কে জানে। তোহফা হাঁসফাঁস করে মনিদয় এদিক ওদিক লুকানোর মাঝে হঠাৎ চেনা পরিচিত পুরুষালী ভরাট স্বর কানে এলো। ভার্সিটি যাওয়া হচ্ছে। আজকের ব্রেকিং নিউজ, শহরের বিশিষ্ট ব্যবসায়ী তামির শিকদারের একমাত্র মেয়ে ফারিস্তা সোভান সুখ কলেজ থেকে ফেরার পথে দুষ্কৃতকারীদের হাতে কিডন্যাপ হয়। পরবর্তীতে তাদের দ্বারা রেপ। বিধ্বস্ত মৃতপ্রায় সুখ এখন হসপিটালের বেডে শায়িত। তদন্তে আরও একটি বিষয় সামনে এসেছে। সুখের অন্য একটি পরিচয় হলো সে সম্পর্কে আমাদের দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রকস্টার আশফিয়ান বর্ণর আদরের ছোট বোন হয়। আমরা তার পরিবারের জন্য গভীর শোকাহত। সৃষ্টিকর্তা তাদের এই সংকটময় মুহূর্ত কাটিয়ে ওঠার তৌফিক দিক। নিষ্প্রভ দৃষ্টি মেলে বর্ণ ল্যাপটপ স্ক্রিনে চেয়ে রয়। ওই তো নির্জন জায়গায় সে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে সুখের সাথে হাতাহাতি হচ্ছে 4 জন ব্যক্তির। চেহারা অস্পষ্ট, তারপর মাটিতে সুখের রক্তাক্ত দেহ। এই ছবি আর ঠিকানাই একটা অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কেউ পাঠিয়েছিল সেদিন। নাম্বারটা কার নামে রেজিস্টার্ড নয়, ফলস্বরূপ ট্র্যাক করার উপায় নেই। ভিডিও পুনরায় অন করল বর্ণ। কপালে সুদৃঢ় ভাঁজ পড়ে।
দৃষ্টি ক্ষুরধার, দুহাত মুঠোবদ্ধ, মুখশ্রী অত্যধিক গম্ভীর। পরিপাটি হয়ে রুম ছাড়তেই যাচ্ছিল সে খানিক আগে, তখনই মেইল আসে। তাতে এই ভিডিওর শেষের দিকে স্ক্রিন আধার কালো হয়ে ঝিনঝিন করে ওঠে, ঠিক বিটিভির পর্দার মতো। আর কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। ওই আধার স্ক্রিন হতে একটি মেইলই চিরচিরে উপহাস মিশ্রিত স্বর ভেসে আসে হঠাৎ। দ্য গ্রেট আশফিয়ান বর্ণ। কেমন দিলাম ব্রেকিং নিউজ? জানি খুব একটা ভালো হয়নি। ফিলিংস কেমন? রাগে ক্ষোভে সবকিছু ব্লাস্ট করে দিতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। হয় আমাদের ভাবনার বাইরে গিয়ে অপ্রত্যাশিত কিছু ঘটলে এমনই অনুভূত হয়। নিশ্চয়ই জেনে গেছো তোমার শোক পাখি আসলে রেপটেপ কিচ্ছু হয়নি। বেচারি লোকগুলো শুধু একটু ভয় দেখাতে চেয়েছিল। আর অযথাই কিউট মেয়েটা ছাদ থেকে লাফ দিয়ে জীবন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেও দুবার ভাবল না। মানতেই হবে, দেখতে নিশ্চুপ হলেও তোমার মতো দুঃসাহস নিয়ে ঘুরে। সেসব আলোচনা এখন না হয় থাক, এবার পয়েন্টে আসি। একটু নীরবতা। দুহাত প্রসারিত করে বর্ণ কানে হেডফোন চেপে কাউচে মাথা এলিয়ে চোখ খিসল। মেয়েটার কণ্ঠ পুনরায় বাজে। 7 দিন। তোমার হাতে 7 দিন সময় আছে। এর মধ্যে যদি পৃথিবীর হাজার কোটি মানুষের ভিড়ে আমাকে খুঁজে বার না করতে পারো, তবে এই ব্রেকিং নিউজ পরদিন পুরো দেশবাসীর ঘরে ঘরে পৌঁছে যাবে। আই সয়ার। আর যদি ফরচুনেটলি খুঁজে পাও, তো কথা দিলাম ভিডিওটা একটা সহজ শর্তে তোমার হাতে তুলে দেব। নিজের এবং পরিবারের সম্মান এবং তোমার হাতে নির্ভর করছে মিস্টার। জানো তো দেশের মানুষের মানসিকতা সম্পর্কে, একজন দুঃখ প্রকাশ করলে 10 জন হেয় করবে। পারিবারিক শিক্ষাকে খামতি ছিল বলে গুঞ্জন তুলবে, পোশাকের দিকে আঙুল তুলবে, ইত্যাদি ইত্যাদি। রাগ সংযত করো। ওকে বাই। সময়টা মনে রেখো, মাত্র 7 দিন। শুরুতে ক্ষিপ্র সিংহের মতো ফুঁসে উঠলেও বর্ণ এখন নিষ্প্রভ, শান্ত দিঘির মতো স্থির। গম্ভীর মুখ, অনুভূতি শূন্যর মতো মানুষের অভিব্যক্তি বোঝা যেমন তেমন ব্যাপার নয়। বর্ণর মনোভাবও খেয়াল করা যাচ্ছে না সঠিক। ল্যাপটপ ফোল্ড করে উঠে বেলকনির মুখোমুখি হয়। পকেটে দুহাত পুড়ে শটান বুকে দাঁড়ালো সে। স্বচ্ছ গ্লাস ভেদ করে দূরের গাছপালা চোখে পড়ে, সবুজ শ্যামল মনোরম পরিবেশ। মৃদু বাতাসে পাতারা নড়ে চড়ে উঠছে বোধহয়। বর্ণ আচমকা ঠোঁট বাঁকিয়ে হাসল। ভয়ানক আকর্ষণীয় দেখতে, অদ্ভুত রহস্যময় চোখের চাহনি। গত হয়ে গেল আরো একটি দিন। সময় এখন বিকেল। সূর্য রশ্মিহীন নম্র। ফাইলে নজর বুলিয়ে হঠাৎ খানিক দূরে দৃষ্টি নিক্ষেপ করে মেহরাব। সোফায় একটি ছোট্ট মেয়ে মানুষ ঘুমিয়ে আছে আরামে, মাথার দুকুলে দুটো ঝুঁটি বাঁধা। বুকের খাঁচায় দুহাতে জাপটে ধরে আছে একটি ধবধবে সাদা রকমের আদুরে খরগোশ। বাচ্চাটিও নিশ্চিন্তে চোখ বুজে আছে আপন আশ্রয়স্থলে। মেহরাব অজান্তেই হাসল। ফাইল টেবিলে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়েটির নিকটে গিয়ে হাঁটু মুড়ে বসলো সোফার কিনারে ঘেঁষে। কাত হয়ে গুটিসুটি মেরে শোয়ায় একটি ঝুঁটির এলোমেলো চুল মুখে ঢেকে গেছে প্রায়। ধীর হাতে মেহরাব চুলগুলো সরিয়ে দিল। তবু রয়ে যায় গুটি কয়েক। দেখতে ভালো লাগলো না তার। পুনরায় হাত বাড়িয়ে কপাল স্পর্শ করার আগেই ফট করে চোখ খুলল মেয়েটি। বলে উঠল পরপর, ওই হিরো, এভাবে দেখো না, নজরে লিখে যাবে। হাত গুটিয়ে খুক খুক করে কেসে ওঠে মেহরাব। প্রথম সাক্ষাতে মেয়েটা ইস্টে পাকা, সেটা আন্দাজ করেছিল। বলল, এত সুইট দেখতে একটা মেয়ে, বলা যায় না কখন সত্যি সত্যি নজর লেগে যায়। নো নো প্লিজ, এমন হলে আমার স্কিন ড্যামেজ হয়ে যাবে, চুল পড়ে বুড়ি হয়ে যাব দাদুর মতো। তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারো না, এটা অন্যায়। বিস্ময়ী স্বরে হাঁপিয়ে যাওয়া ভঙ্গিমায় কথাগুলো বলার ধরন দেখে ঠোঁট টিপে হেসে ফেলল মেহরাব। অন্যায়ই তো। ওকে, তোমার স্ক্রিনের কথা মাথায় রেখে দিলাম না নজর। এবার হ্যাপি? মেয়েটা উঠে বসে। খরগোশের মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে সেদিকে নজর রেখেই বলে, টমি মাথা দুলিয়েছে তোমার কথায়, সো আই এম ওভার দ্য মুন। এবার আম্মুর কাছে দিয়ে এসো আমায়, বেশিক্ষণ এখানে থাকলে কিন্তু বকবে। সায় দেয় মেহরাব। ছোট্ট মেয়েটার হাত আঁকড়ে দ্বারের অভিমুখে পা চালায়। আজ সকালেই দোস্তি হয়েছে তাদের। চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে মেহরাব একবার পিছু ফিরল। জারিফ হতভম্বে তাকিয়ে আছে। মেহরাবের অ্যাসিস্ট্যান্ট সে। ইশারায় তাকে কিছু একটা বুঝিয়ে চলে গেল মেহরাব। লিফট ব্যবহার করে 4th ফ্লোরে এসে থামলো তারা। মেয়েটার এক হাত মেহরাবের কসকসে হাতের মুঠোয়, অপর হাতে খরগোশ বুকে চেপে ধরা। হাঁটার ফাঁকে বলতে লাগে, এই টমিটা না কখনো কখনো খুব কথা সম্পূর্ণ হওয়ার আগেই খরগোশ ঝাঁপ মেরে নেমে গেল নিচে। পরপরই ছুট লাগায় সামনে। টমি, সেও ছুটে গেল পিছু পিছু। খরগোশ থামে না, পায়ে ভর করে খুটখুট লাফিয়ে চলতে থাকে। এক সময় থেমে গেল একজোড়া পায়ের সামনে গিয়ে। মেয়েটাও কাছাকাছি গিয়ে আচমকাই প্রফুল্ল মনে পাজোড়ার মালিকের কোমর জড়িয়ে ধরল।
বর্ণ ঊর্ধ্বে মুখ তুলে ফেলছে, গাল ফুলিয়ে বলে, তোমায় দেখি না কতদিন। আই মিসড ইউ ব্রো।